আজকে সন্ধ্যেবেলা এই আপনাদের বাংলাদেশ সময় 6:30 নাগাদ একটা জরুরি বৈঠকে বসেছিলেন আপনাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বেজায় ঘাবড়ে টাবড়ে আছেন। এখন তিনি 3 বাহিনীর প্রধানকে নিয়ে সঙ্গে NSA খলিলুর রহমান একটি বৈঠক করেছেন। এই হচ্ছে তার ছবি, ওই বৈঠকের ছবি। 3 বাহিনীর প্রধান এবং ওই কোণে দেখুন খলিলুর রহমান, উনি বসে আছেন আমাদের মোহাম্মদ ইউনূসের পাশে। এই 3 বাহিনীর প্রধানের সঙ্গে যে মিটিংটা হয়, সেই মিটিংটায় পুরো খবর জানা যায়নি, আমি এখনো জানতে পারিনি। যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে US স্টেট ডিপার্টমেন্ট, সামরিক বিভাগ, পেন্টাগন 2 জায়গা থেকে মোহাম্মদ ইউনূসের কাছে একই রকম বার্তা 2টো জায়গা থেকে এসছে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে, সুতরাং সাবধান হন। এখন কোথা দিয়ে কি ঘটবে না ঘটবে তা আমি জানি না। এই খবরটা পাওয়ার পর আজকে শুনলাম ঢাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে 3 বাহিনীর প্রধানকে এবং খলিলুরকে উনি ডেকে পাঠান। তার আগে ওনার তো জ্বর হয়েছে, উনি সহ 8 জন উপদেষ্টার নাকি জ্বর চলে এসছে। 3 জন উপদেষ্টা আর বাকি সব প্রেস মিডিয়ার প্রেস উইংয়ের সমস্ত যারা আছে তাদের নাকি জ্বর চলে এসছে। হয়তো হতে পারে, মানে সিজন চেঞ্জের জ্বর, বৃষ্টিতে ভিজে জ্বর, ভয়ে জ্বর, অনেক কিছুই হয়। যা হোক, একটা জ্বর টর এসছে, শরীর খারাপ। উনি সমস্ত মিটিং আজকে ক্যান্সেল করে দিয়েছিলেন, কিন্তু সন্ধ্যেবেলা তড়িঘড়ি করে এই 4 জনকে ডেকে পাঠান। ডেকে পাঠিয়ে এই বার্তাটি দেন যে আমাদের সাবধান হতে হবে, দেশের মধ্যে একটা অচল অবস্থা, অরাজকতার সৃষ্টি হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে একটা প্রচন্ড প্রেশার আছে, আমাদেরও কিছু দোষ আছে, আমরাও কিছু অযৌক্তিক এবং খারাপ মন্তব্য আমরা করেছি। এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এক্সিট রুটটা কি? মানে আপনাদের যে সেনাবাহিনী প্রধান তিনি ওয়াকার, তিনি বলেন আমরা প্রচন্ড প্রেশারের মধ্যে আছি, বুঝতেই পারছেন। এয়ার চিফ যিনি আছেন তিনিও বলেছেন যে আমরা কিন্তু খুব একটা স্বস্তিকর জায়গায় নেই, আমরা ভারসাম্যহীন কিছু মন্তব্য করে আমরা বিপদের মধ্যে দেশকে ফেলে দিয়েছি। এখন এর থেকে উত্তরণের উপায় কি? সে উত্তরণের উপায় খোঁজার জন্য কোন এক্সিট রুট কিভাবে ঠিক করা যায়, মানে এই খারাপ অবস্থা থেকে সেটা নিজেরা বার করার জন্য এই মিটিংটা ওনারা ডেকেছিলেন। বাইরে যদিও বলা হয়েছে এই সামনে ভোটে সমস্ত এই সৈন্যবাহিনী কোথায় কোথায় সমস্ত নিয়োগ করা হবে এবং এই সমস্ত, আরে ভোটই তো ডিক্লেয়ার হলো না, এখন সৈন্যবাহিনী মোতায়েনের কি গল্প শোনাচ্ছেন? আসল কথাটা বলুন না, ভয় পেয়েছেন। ভয় তো হবে, এখনো শুরু হয়েছে, ভয় তো সুরসুরির মতো টুক 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 করে আসে। হ্যাঁ, কারণ পূর্ব ইতিহাস তো জানেন। পূর্ব ইতিহাসটা হচ্ছে এই যখন পাকিস্তানে যখন এই কাণ্ডটা হলো না, সেই সময়তে যে যেমন এয়ার এক্সারসাইজ হয়, এয়ার এক্সারসাইজ হচ্ছে, হতে হতে এয়ার এক্সারসাইজ এপার থেকে দাম করে মেরে দিয়েছে। তারপরে তো সমস্ত চার্জ আরম্ভ হলো, সব 11টা একদম এয়ারবেস উড়িয়ে দিল। তারপর সব ব্রহ্মস মেরে যত আছে আপনার ওই এই যত কি বলে সন্ত্রাসবাদী ক্যাম্প ছিল সমস্ত ভেঙে দেওয়া হলো। 4 দিন বাদে হাত জোর করে এসে পাকিস্তান বলল অনেক হয়েছে, এখন যুদ্ধবিরতি করুন, আমরা আর পারছি না। ভারত ছেড়ে দিয়েছে, ঠিক আছে, একটা সময় মেরে ছেড়ে দিয়েছি, যদিও এবার নিয়ে আমার প্রচুর আপত্তি, আগেও আমি বলেছি, এখনো আমি বলছি, ভবিষ্যতেও আমি বলবো ওখানে থামা ভারতের উচিত হয়নি, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সেদিন যদি পাকিস্তানকে আমরা শেষ করে দিতাম, সাপের মাথা যদি কেটে দিতাম, তাহলে আজকে বাংলাদেশটা
এরকম খারাপ অবস্থায় যেত না। তো এখন তো যা হবার তো হয়ে গিয়েছে, এখন তো মানে গেম তো হাতের বাইরে চলে গিয়েছে। এখন ডক্টর ইউনূসের হাতেও কিছু নেই, আর ৩ সেনাপ্রধানের হাতেও কিছু নেই, আর খলিলুর রহমান তার হাতেও কিছু নেই। খলিলুর রহমান কাটার ধান্দা করছে, যে কোনোদিন কেটে পড়বেন। এখন খলিলুর রহমানের এখন বলা হচ্ছে এইগুলো সমস্ত বাইরে যা বলা হচ্ছে সমস্ত কিছু কিন্তু মানে গুল মারা হচ্ছে। আচ্ছা, যদি তাই হতো, যদি ভোটের ব্যাপারে যদি ৩ বাহিনীর প্রধানকে এবং দেশের শাসন ব্যবস্থা সুস্থির করার জন্য কি ৩ বাহিনীর প্রধানকে ডেকে পাঠানো হতো, তাহলে সেখানে খলিলুর কি করছে? আন্তর্জাতিক রাষ্ট্রগুলো আমাদের দেশের বিরুদ্ধে গিয়েছে এবং পার্শ্ববর্তী দেশ আমাদের চেপে ধরেছে, এটা হচ্ছে আসল ব্যাপার। তার জন্যই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে। এবং এই জ্বর অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মিটিংটা করতে হয়েছে। মিটিংটা হয়েছে টোটাল 17 মিনিটের। 17 মিনিটের মিটিং এর শেষে খলিলুর রহমান এবং ৩ বাহিনীর প্রধান বেরিয়ে গিয়েছেন এবং আমাদের মোহাম্মদ ইউনূস তিনিও বিশ্রাম নিতে চলে গিয়েছেন। তার তো জ্বর এসছে, এখন আরো কাঁপুনি দিচ্ছে, হুড় হুড় করে কাঁপুনি দিচ্ছে। এখনো তো ৩ তারিখ আসেনি। তো ওই যে আওয়াজ যখন গর্জনগুলো শুনবেন তখন তো তা মুশকিল হয়ে যাবে না? আমি একদিন ধরে যেগুলো বলে যাচ্ছিলাম সব একেবারে ওইসব লেংটি ফেংটি পাল্টাতে হবে, তখন খুব মুশকিল হয়ে যাবে। আপনারা এখন, আমি বলেছিলাম না একটা সময়তে যে এয়ার স্পেস বন্ধ হবে, তখন আপনারা বলেছিলেন, অনেকে বলেছিল ও গুজব। নোটাম হচ্ছে নোটিশ টু এয়ারম্যান। অনেকে আমায় জিজ্ঞেস করে নোটামটা কি? নোটাম হচ্ছে নোটিশ টু এয়ারম্যান, অর্থাৎ এয়ারম্যানদের বলে দেওয়া যে এই অঞ্চলে আমরা এক্সারসাইজ করছি, এখানে বোমারু বিমান টিমান উঠবে, এখানে মিসাইল ছোড়া হবে, তোমরা এখানে এসো না, রুট পরিবর্তন করো। সেটা ভারতবর্ষ আগেই মানে আমাদের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়ে, আমি ভিডিওতে বলেছিলাম, জানিয়ে দিয়েছে। তাহলে অফিসিয়ালি নোটামটা করা হচ্ছে ৩ তারিখ থেকে ১৬ তারিখ অব্দি, যেটা দ্বিতীয় ধাপে আরো বাড়বে, তৃতীয় ধাপে আরো বাড়বে। এখন এই রাফাল যে ওটা নামা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো হচ্ছে না, তার মধ্যে আবার যদি পাকিস্তানের মতো ঘটনা ঘটে যায় তা তো কিছু বলা যায় না। আর স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যখন একসঙ্গে ফোন করে এক এবং অভিন্ন, যেটা ইউনূস ব্যবহার করেছেন, যেটা এক এবং অভিন্ন বার্তা পাঠানো হয়েছে যে যে কোনো সময় যা কিছু হতে পারে, ফলে আমাদের তৈরি থাকতে হবে। এখন ইউনূস সাহেব কতটা তৈরি, বাংলাদেশ কতটা তৈরি, এখন সেটাতে এখন ভেবে দেখার সময়। তবে আমি বাংলাদেশি ইউনূস সাহেবকে বলবো যে আপনার দেশে জামাতের 50 লক্ষ জেহাদি আছে, বলেছে 50 লক্ষ জেহাদি দিয়ে আমরা গাজওয়াতুল হিন্দ করব। এই হচ্ছে উপযুক্ত সময় গাজওয়াতুল হিন্দ করার। একবারে চাগিয়ে দিন, একেবারে দিল্লি অভিমুখে সব রওনা করে দিন, একবারে পুরো ভারতবর্ষ গাজওয়াতুল। শুধু 7 সিস্টার নেবেন কেন? অল্প জায়গা নিলে আপনাদের হবে? আপনাদের পুরো ভারতবর্ষ চাই। একবারে দিল্লির ওপরে চড়াও হন 50 লক্ষ নিয়ে, তারপরে দেখা যায়। আমাদের সেনাবাহিনী তো মাত্র 17 লক্ষ, আপনার 50 লক্ষ জেহাদি। বাপরে বাপ, হয়তো আমরা ঠকরাটক করে কাঁপছি। আমার তো ওই ইউনূস সাহেবের মতো আমারও জ্বর চলে আসবে আর একটু বাদে। ঘটনা প্রবাহ আরো বাড়বে, আরো অনেক কিছু নাটক হবে।